সৃজনশীল, সৃষ্টিশীল, ক্ষণজন্মা ব্যক্তিত্ব যদি বলি তো উনি শ্রেষ্ঠত্বের একজন ছিলেন, শ্রেষ্ঠদের একজন। এত সিদ্ধহস্ত ছিলেন যে সেটার মূল্যায়ন করা আমার পক্ষে সম্ভব নয়। বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পী, অগ্রণী পাপেটিয়ার, নির্দেশক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যিনি দেশের শিল্প সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন, তিনি মুস্তাফা মনোয়ার। ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন যশোর জেলায় জন্মগ্রহণ করেন। উচ্চশিক্ষার জন্য তিনি ভারতের কলকাতা কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফটসে ভর্তি হন এবং ১৯৫৯ সালে ফাইন আর্টসে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। দেশে ফিরে কয়েক বছর পরে বাংলাদেশ টেলিভিশনে যোগ দেন। বাংলাদেশ টেলিভিশনে তার প্রযোজনায় নির্মিত হয় প্রথম শিশু কিশোরদের প্রতিভা বিকাশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান, কিংবা বাংলাদেশের প্রথম রিয়েলিটি শো নতুন কুঁড়ি। তার বাবা কবি গুলাম মোস্তফার প্রিয় কবিতা আমরা নতুন আমরা কুঁড়ি, নিখিল বন নন্দনে, ওষ্ঠে রাঙা হাসির রেখা, জীবন জাগের স্পন্দনে ছিল এই অনুষ্ঠানের শীর্ষ সঙ্গীত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ১৯৭৬ সালে বিটিভিতে চালু হওয়া অত্যন্ত জনপ্রিয় শিশু কিশোর প্রতিভা সন্ধানী এই অনুষ্ঠান নতুন কুঁড়ি। এই অনুষ্ঠান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিচর্যায় জাতীয় ও আন্তর্জাতিক মর্যাদায় অভিষিক্ত হয়েছে। শিশুরা আমাদের মূল্যবান সম্পদ এবং জাতির ভবিষ্যৎ। এটা শুধু কথারই কথা নয়, রাষ্ট্রীয় নীতিতে এর যথার্থ প্রতিফলন ঘটিয়ে আমাদের এই উক্তির সত্যতা প্রমাণ করতে হবে। প্রাণচঞ্চল এবং ভবিষ্যতের আশা ভরসা এই শিশু কিশোরদের নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হবে। শিশুদের সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে তাদের সার্বিক উন্নয়নের পথকে নিশ্চিত করতে হবে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশি শিশুরা যাতে বিদেশে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে পারে, বাংলাদেশের চেতনাকে তুলে ধরতে পারে, সেজন্য এখন থেকে বিভিন্ন দেশে শিশু সংস্কৃতি দল পাঠানো হবে। আলোর খুশি উঠলো জেগে, ধানের শীষে শিশির লেগে, ধারার খুশি ধারে নাগো, ওই যে উঠালে মরে হায় হায় হায়। নাট্য নির্দেশক হিসেবে মঞ্চ ও টেলিভিশনেও মুস্তাফা মনোয়ার ছিলেন অসামান্য। রক্তকরবী, মুখরা রমণী বশীকরণ, স্ত্রীর পত্র এবং মুক্তধারার মতো কালজয়ী নাটক নির্দেশনা দিয়ে তিনি কালের স্মারক হয়ে আছেন। হ্যাঁ, ভারী খুশি লাগে। তাই তো বলছি, আলোতে বেরিয়ে এসো, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। প্রথমে আর্ট কলেজে যখন জয়েন করেছি তখন দেখছি যে আর্ট কলেজের ছেলেরা কেউ গানও করে না, কেউ নাটকও করে না, কেবলই ছবি আঁকছে, আর সাংস্কৃতিক প্রকাশ, অন্যান্য প্রকাশ নেই। সেই জন্য আমি ভাবলাম এদের দিয়ে গান করানো যাক, এদের দিয়ে নাটক করানো যাক। তো বসন্ত উৎসব করলাম এবং তার সঙ্গে ডাকঘরের সেটটা হয়েছিল দড়ি দিয়ে, দড়ি টাঙিয়ে টাঙিয়ে টাঙিয়ে, দড়ি ড্রয়িং দিয়ে, সেটাও খুব আধুনিক সেট হয়েছিল। এবং সেখানে যারা যারা অভিনয় করেছিল আজকে তারা কিন্তু অত্যন্ত কৃতি সন্তান বাংলাদেশের, এবং বিশেষ করে নাটকেই তারা এসে গেছে। নাটকে, সিনেমায়, টেলিভিশনে তাদের পদক্ষেপ হয়েছিল সেই ডাকঘর নাটকের পরে। বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের পুতুল নাচকে শিল্পকলার একটি আধুনিক ও শক্তিশালী মাধ্যম হিসেবে নাগরিক জীবনে প্রতিষ্ঠিত করার মূল কারিগর ছিলেন তিনি। তাই পাপেট ম্যান অফ বাংলাদেশও বলা হয় তাকে। ওরে বাপ রে বাপ, এই যে দেখছি আসল বজ্জাত বাঘ। মামারে
হালু রে, সাহস আসিতেছে কিন্তু তার নির্মিত বহু শিশুতোষ পাপেট অনুষ্ঠান টেলিভিশনে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ এবং পাপেট থিয়েটারকে জনপ্রিয় করতে তিনি অসামান্য ভূমিকা রাখেন। তার হাতে হাতেখড়ি হওয়া এবং তার প্রিয় সহকর্মী কয়েকজন পাপেট শিল্পীর কাছে শোনা তার পাপেট জীবনের গল্পগুলি। আজকে আমি উপমা, আমি যাই হয়েছি না কেন, আমার মা বাবার পরে, আমার মায়ের পরে যদি কারো বিশাল 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 অবদান থেকে থাকে, সেটা আসলে একদমই শিল্পী মোস্তফা স্যার ছাড়া আর কেউ না। একটা জীবনে মানে এখন 2026 সাল, মানে একটা জীবনে যদি 25টা বছর আপনি একটা জায়গায় আসা যাওয়া করেন, আসলে সেই জায়গাটা বা সেই মানুষগুলো আপনার কাছে কেমন হবে, কেমন লাগবে, মানে আমি আসলে কেমন করে এখানে আসলাম এবং স্যারের সাথে দেখা হওয়াটা বা ওনার এত কাছাকাছি যাওয়াটা বা ওনার প্রিয় হয়ে ওঠাটা যে জীবনের কত বড় একটা পাওয়া, এর চেয়ে বিশাল ভাগ্য হয় না যে আমি এতটা লম্বা সময় ধরে ওনার মতো একটা মানুষকে এমনভাবে পেয়েছি। এবং আমি সব সময় সব জায়গায় বলি যে সান্দাপুর প্রতি এবং অন্যদের প্রতি আমি সম্মান রেখেই বলছি, কিন্তু আমি বিশ্বাস করি যে আমি পারুল এবং এই বিশ্বাসটা আসলে উনি আমাকে আমার কাজের মাধ্যমে বা আমাকে অ্যাপ্রিসিয়েট করে বা আমাকে ওই কাজের জন্য অনুপ্রেরণা দিয়ে আমাকে ওই জায়গাটা করে দিয়েছে যে আমি আজকে বলতে পারি যে আমি পারুল, মানে আমি পারুলকে ধারণ করি। ভালো মানুষের যদি কোনো মডেল থাকে ওনার কাছে আসলে বোঝা যেত একটা নির্লোভ মানুষ। ওনার একটা মিনিয়েচার যদি উনি ছবি এঁকে দিত 2 লাখ 3 লাখ টাকায় বিক্রি হয়ে যেত। উনি কখনো আমাদের এই ছবি মনের কথা অনুষ্ঠানে আমাদের যে ছবি আঁকানো শেখানো হয়, এই ছবি যদি বিক্রি করতেন শত শত কোটি টাকার মালিক হতে পারতেন। কিন্তু স্যারের এই টাকার প্রতি কোনো লোভই না, নির্লোভ একটা মানুষ। একটা নির্লোভ নির্মোহ মানুষের কাছে আসলে আপনি তো নির্মোহ হবেন, আপনি উচ্চাভিলাষী হবেন না। উচ্চাভিলাষী মানুষকে নিচে নামিয়ে দেয়। পড়তেন, সারা রাত পড়তেন স্যার, সারা রাত পড়তেন স্যার। এখনও স্যার যতদিন সুস্থ ছিলেন তখনও স্যার পড়তেন। স্যার পড়ার প্রতি এত ছিল, আগ্রহ ছিল। আর টেকনিক্যাল বিষয়ে স্যারের যে এত ছিল, আমরা সবাই জানি যে স্যার একজন শিল্পী, কিন্তু টেকনিক্যাল সাইডে স্যারের এত ব্রেন, এত শার্প ছিল যে স্যার যে কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা জটিল বিষয় নিয়ে যদি হতো বলতো যে দাঁড়াও, কয়েক সেকেন্ড ভাবতো, হ্যাঁ হয়ে গেছে, মানে কয়েক সেকেন্ড পরে সে সমাধান করে দিতে পারতো যে এই কাজটা হয়ে গেছে, হয়ে যাবে, এইভাবে হবে। তো তার কাছ থেকে আমাদের আরও কিছু নেয়ার ছিল, আরও কিছু নিতে পারতাম। একেবারে নিজের মনের একটা বাসনার কথা বলে আমি শেষ করছি। এই যে চারিদিকে খুন, ধর্ষণ, রাহাজানি, এত কিছু যখন হয়, আমার মনে হয় ওদেরকে ধরে এনে যদি স্যারের কাছে একদিন ওয়ার্কশপ করানো যেত, স্যারের সান্নিধ্যে ওদের রাখা যেত, তাহলে ওরা হয়তো সোনার মানুষ হয়ে যেত। 93 সনের শেষের দিকে এসে আমি যখন থিয়েটার স্কুল করি তখন স্যারের সঙ্গে আমার পরিচয়। ক্লাস শেষে স্যার আমাকে বলল যে তুমি একটু আমার সঙ্গে দেখা করো। সেই যে দেখা করলাম, আজও অবধি ক্যারেক্টারটা কীভাবে আসবে, সেটটা কীভাবে ফুটবে, এই জিনিসগুলি স্যারের কাছ থেকে শেখা এবং আজও শিখছি। আজকে মনে হয় স্যারের কাছ থেকে শেখার শেষ দিন, আর মনে হয় শিখতে পারবো না। তার নির্মিত পাপেট স্টুডিওতে দেখা হয়ে গেল তার বড় ভাই মুস্তাফা আনোয়ারের মেয়ের সঙ্গে। ফার্স্ট 60s-এ আমাদের নিয়ে যেতেন, আমরা সে ওই পিছনে গিয়ে ওই হাতে এরম করে, আমার মনে আছে এরম করে করে হাত, এর দুটো হাত ছিল, এটা ছিল মাথা, আমরা এরকম করে করে শিখিয়েছিলেন, পাপেট নাড়তাম। উনি অসাধারণ গায়ক ছিলেন। উনি পেন্টিংয়ে তো ওনার গোল্ড মেডেলিস্ট, এসব তো বলারই দরকার নেই। উনি শিক্ষকতায় খুব প্রবীণ, খুব নাম করেছেন। ওনার ছাত্ররা এখনও সোয়েজ বাই হিম। তারপরে উনি নাটক, ডিরেকশন, টেলিভিশন প্রোডাকশন, উনি ঢাকা টিভি যখন শুরু হয় উনি বানিয়েছেন এটা। টেকনিক্যালি অত্যন্ত সাউন্ড। উনি বহু কাজ করেছেন যেগুলি, মানে ই ওয়াজ এ ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট। এটা কিন্তু জানে না সবাই। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের বিখ্যাত লাল রঙের সূর্যের প্রতিরূপ নির্মাণ করেছিলেন তিনি। ফলে আমাদের কেন্দ্রীয় ভাষা শহীদ মিনার
আরও তাৎপর্যময় হয়ে ওঠে। কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে তার সম্পর্কে কয়েকজন গুণীজনের উচ্চারণ। দীর্ঘ সময় তিনি অবদান রেখে গেছেন। একটা হচ্ছে যে উনি বেসিক্যালি একজন শিল্পী, জল রঙের ওয়াটার কালারের আর্টিস্ট, শিক্ষক, তারপরে উনি টেলিভিশনের একজন বড় ধরনের বিশেষজ্ঞ, এবং আজকে বাংলাদেশ তখনকার পাকিস্তান টেলিভিশনের একদম গোড়ার দিকে শিশুদের যে অনুষ্ঠান এবং পরবর্তীকালে নাটক, অসাধারণ সব নাটক প্রযোজনা, যেমন মুখরা রমণী বশীকরণ, রক্তকরবী, এইসব অসাধারণ নাটক প্রযোজনা করেছেন। সিসিমপুরে তিনি আমাদের এক্সপার্ট ছিলেন, সেখানেও কাজ করেছি ওনার সঙ্গে। এবং আমরা নাটকে, গানে, ভিজুয়াল আর্টে, আমি এটা বিশ্বাস করি যে ভিজুয়াল আর্টে এই সাবকন্টিনেন্টের একটা ওনার চুরি মেলা লোক খুব কম আছে। তিনি আমার ডাইরেক্ট টিচার ছিলেন। আমি যখন সেকেন্ড ইয়ারে আর্ট কলেজে, উনি কলকাতা থেকে আসেন এবং তিনি ছিলেন জল রঙের গোল্ড মেডেলিস্ট, এবং তার যে আইডিয়া ছবি আঁকার, এগুলো আমার মনে হয় যে ফিউচারিস্ট, আগামীতে কী হবে। আমি তো ইউরোপে ছিলাম 40-50 বছর, ওখানে দাভিঞ্চি যেমন একজন কমপ্লিট মানুষ, মানে কমপ্লিট, তার এত গুণ ছিল, এত কম্পেয়ার হয় না। তবু আমার স্যার যে মোস্তফা মনোয়ার, ওনারা বহু ধরনের অ্যাক্টিভিটিস করতেন। ছবি আঁকা তো একটা, সেকেন্ডলি অথরিটি ছিলেন রবীন্দ্রসঙ্গীতের, তারপর তার যে উপস্থিত বুদ্ধি, ড্রয়িং, তার সমকক্ষ কেউ ছিল না যে কার্টুন ড্রয়িং করা। তারপর 2-3টা শাড়ি দিলে ওই একটা স্টেজ করে দিত তখনকার। তারপর উনি যে পাপেট, এটার মানে প্রথম তিনি বাংলাদেশে ইন্ট্রোডিউস করেন আর কি। এই যে ভার্সেটাইল তার সঙ্গীত, তারপর আর্টিস্টদের অনেক স্থান করে দিয়েছিল বিটিভিতে, আর্টিস্ট নিয়ে এই যে ওদের সেট ডিজাইন, এটার যে একটা শো করাটা, যে কোয়ালিটি, ওনার একটা বিরাট অবদান ছিল। এক সময় 15-16 জন আর্টিস্ট আর্ট কলেজে নিয়ে গেছিল আর কি উনি। তো এই যে ওনার যে আইডিয়াটা, তারপর গান, উনি নিজেও গান গাইতেন ভালো, সব ধরনের গান, বাংলা, হিন্দি, সাইকেল, সব গান। এই শহীদ মিনার মোস্তফা মনোয়ারের কথা বলবেন, এর পিছনে লাল পতাকা তার ডিজাইন করা, এই যে লাল সূর্যটা, যেটা এটা কোন দায় থেকে উনি করেছিলেন? এটা ভালোবাসার দায়, দেশের প্রতি, ভাষার প্রতি, যারা জীবন দিয়েছে তাদের প্রতি ভালোবাসার দায়। সুতরাং ওইটা যেন আমরা ভুলে না যাই। সবচেয়ে বড় কথা হচ্ছে মোস্তফা মনোয়ারকে মনে রাখবো তার যে কাজ আমাদেরকে শিখিয়েছেন। শিল্পের যে বহুদা জায়গা আছে, উনি নৃত্যকলা নিয়ে কাজ করেছেন, উনি গান নিয়ে কাজ করেছেন। আমরা যখন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছি, আমরা বিদেশেও গিয়েছি, ওখানে কিন্তু রাষ্ট্রীয় অনুষ্ঠান হয়েছে, সেখানে বিভিন্ন রাষ্ট্রের গান আমাদের শিল্পীরা তুলেছে। গান নিয়ে তো কোনো বিরোধ নেই। আমরা হয়তো মানে সেনেগালের কোনো গান গাওয়া হচ্ছে অনুষ্ঠানে, বা তুরস্কের কোনো গান গাওয়া হচ্ছে, একটা মানুষ যদি উদার না হয় তাহলে সে শিল্পকে, জীবনকে চিনতে পারবে না। মোস্তফা মনোয়ার ছিলেন ওই রকম মানুষ ছিলেন, চারিদিকে মুক্ত। একবার মোহাম্মদ খসরু সত্যজিতের বাসায় গিয়েছিলেন, সত্যজিৎ রায়ের বাসায়। খসরু ভাইয়ের কিন্তু সত্যজিৎ রায়ের একটা বড় পোস্টার ছিল, 1982-83-তে বাংলা একাডেমিতে বিক্রি হয়েছিল মোহাম্মদ খসরুর তোলা। মোহাম্মদ খসরুকে সত্যজিৎ রায় জিজ্ঞেস করেছিলেন যে, খসরু তুমি কি মোস্তফা মনোয়ারের সাথে যোগাযোগ আছে? বলছে হ্যাঁ। বলে তাকে একটা কথা বলল, তুমি যা এখন দেখবা তাই তাকে বলবা। খসরু ভাই অবাক হয়ে বলছিল, কি দেখবো? বলছে এই আমি দাঁড়ালাম এবং তার উদ্দেশ্যে একটা সেলুট দিলাম। সত্যজিৎ রায় এই কথা বলেছিলেন। একসময় ঢাকা শহরে রিকশার পরেই সাধারণের জন্য প্রচলিত যানের নাম ছিল মিশুক। 1993 সালে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় সাফ গেমসের প্রতীক বা মাস্কট এই মিশুক, যার অর্থ একটি হরিণ শিশু, সেটা ছিল তারই তৈরি করা। কর্মজীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় পদের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে বাংলাদেশ টেলিভিশন বিটিভির
উপমহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC এর ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যানের পদও অলঙ্কৃত করেছিলেন তিনি। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি সাংস্কৃতিক ফ্রন্টে সক্রিয়ভাবে যুক্ত থেকে অনন্য ভূমিকা পালন করেন। শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশ বিদেশের অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য 2005 সনে 21 পদক, 1990 সালে টেলিভিশন নাটকের জন্য টেনেশাস পদক, 1992 সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ পুরস্কার। যদিও কোনো পুরস্কার দিয়ে তাকে বড় করার কিছুই ছিল না, কারণ তিনি নিজেই স্পর্শ করেছিলেন পাহাড় চূড়া। একটা ঘটনা মনে পড়ে, আমি আমেরিকায় গেছিলাম ফ্লাইং শিখতে। তো ফ্লাইং শিখে যখন ফেরত আসি, আমি জানতাম না প্লেন বানিয়ে সাজিয়ে সুন্দর করে সিঁড়িতে সাজিয়ে রেখেছিল। অ্যাটলিস্ট 10-15 ফিট লম্বা, ছোটো 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 অনেক কয়টা প্লেন বানিয়ে নিজের হাতে, প্লেন দিয়ে আর কি, ছোটো ছোটো অনেক কয়টা। খুব ওই স্মৃতিটা মনে পড়ে। বাংলাদেশের বরেণ্য এই শিল্পী 2026 সালের 29 জুন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 90 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেদিন বিকেলে তার প্রিয়তমা স্ত্রীর কাছ থেকে শোনা মুস্তাফা মনোয়ারের কথা। 61 বছরে ওনার সঙ্গে যাপিত জীবনের কত কথা, শ্রদ্ধা হয়তো অনেকেই পায় তাদের কাজের জন্যে, তাদের অন্যান্য গুণাগুণের জন্যে শ্রদ্ধা হয়তো পায়, কিন্তু আমার মনে হচ্ছে উনি যে ভালোবাসাটা পেয়েছেন, এই ভালোবাসাটা খুব কম লোকই পায়। এটা ওনার সম্পূর্ণ নিজের গুণ। আল্লাহ ওনাকে মনটা এত প্রশস্ত করে দিয়েছেন যে সবার জন্য উনি নাতি নাতনিদের, ভাগ্নে ভাগ্নিদের, বোন ভাই সবাইকে, পাড়ার প্রতিবেশী, কাজের লোকজন, কাউকে কোনোদিন একটা কটু কথা বলতে শুনিনি, কিছু না। সবসময় উনি একই রকম ব্যবহার করে গিয়েছেন। এই মানুষটাকে দূরে সরিয়ে আমার পক্ষে কতদিন বেঁচে থাকা সম্ভব হবে আমি জানি না। যেদিকেই তাকাবো উনি, যা কিছু উনি, সবটার মধ্যেই তো উনি। আর আমিও ওনার কাজে কমে সবটার সঙ্গে এমনভাবে জড়িয়েছিলাম, উনিও আমাকে সব কিছু, সব কাজের মধ্যে এমনভাবে টেনে নিতেন যে সেগুলোর কথাও সবসময় মনে পড়বে যে এটা তো উনি তো এই করতেন, এই করতেন, এই বলেছিলেন, ওনার জিনিসপত্র এইভাবে আমার এখন বাকি জিন্দেগি ওনার স্মৃতি নিয়েই থাকতে হবে। চেষ্টা করব উনি যেসব কাজকর্ম করে গিয়েছেন সেগুলো কিভাবে যে সুরক্ষিত রাখা যায়। হয়তো আমি অন্যের কাছে সহযোগিতা কামনা করব যে আমাকে পরামর্শ দাও কিভাবে তাকে সকলের মনের মধ্যে একইভাবে জীবন্ত করে রাখা যায়, সেই চেষ্টাটা আমি চালিয়ে যাব। আধুনিক টেলিভিশনের রূপকার বরেণ্য এই মানুষটি দর্শকপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির প্রথম জন্মদিনেও এসেছিলেন। এনটিভির প্রথম জন্মদিনে এসেছিলেন শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে। এনটিভি অনেক মেধার অনুষ্ঠান করতে পেরেছে, যেটার স্থায়িত্ব অনেক বেশি। শিল্পের যে শাখাতেই তিনি হাত দিয়েছেন সেখানেই সাফল্যের চূড়া স্পর্শ করেছেন। তিনি এমনই একজন শিল্পী মানুষ, জীবনানন্দ দাশের কবিতার ভাষায় বলতে গেলে বলা যায়, এ পৃথিবী একবারই পায় তাঁরে, পায় না কো আর।